দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে তা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। বিষয়ের পক্ষে বলবে নরসিংদী সরকারি কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল নরসিংদী সরকারি কলেজ এর বিতার্কিকরা হলেন মেহরাব ইসলাম মৌরি, ওমর ফারুক হাওলাদার ও তাদের দলনেতা মামিয়া। বিপক্ষ দল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর বিতার্কিকরা হলেন মোহাম্মদ সিফাত শাহরিয়া মাহি, মাহরিয়া হাসান মোমো ও তাদের দলনেতা আবরার ফারহান আহমেদ সাদ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন জাফর সাদিক, সিনিয়র নিউজ প্রেজেন্টার, সময় টিভি, উপসমন্বয়ক, টিআইভি; মোহাম্মদ ফিরোজ রানা, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; নোমান ইবনে বাশার, সাবেক আহ্বায়ক, ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যে সব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন আহমেদ কবির, যুগ্ম সচিব, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, যে বিষয়টি নিয়ে আজকের বিতর্কের অবতারণা, আমি বিষয়টি বলছি প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। পক্ষে বলবে নরসিংদী সরকারি কলেজ এবং বিপক্ষে বলবে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি নরসিংদী সরকারি কলেজ পক্ষ দলের প্রথম বক্তা মেহরাব ইসলাম মৌরিকে তার বক্তব্য রাখার জন্য। বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। কবি আজ বেঁচে থাকলে হয়তো বলতেন, চিঠিটা এখন আর আকাশের ঠিকানায় নয়, বরং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, কারণ অ্যানালগ জামানার সেই ডাকপিয়ন আজ নিখোঁজ। আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো সেই চিঠি আর ডাকপিয়নের অর্থনীতিতে আজও ডুবে থাকতে চাইবেন, কিন্তু রূঢ় বাস্তবতা হলো এই যে আগামীর বাংলাদেশ তখনই নিরাপদ হবে যখন আমাদের এই অর্থনীতি পুরনো জীর্ণ খোলস ছেড়ে প্রযুক্তির ডানায় ভর করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বর্তমান শিল্প ব্যবস্থা চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে দ্রুত প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট চাষাবাদ, অটোমেশন, প্রযুক্তি নির্ভর উৎপাদন শিল্প এবং সেবা বর্তমান বিশ্বকে করছে প্রতিযোগিতামূলক, এবং এই বৈশ্বিক পরিবর্তন ও জাতীয় রূপান্তরের সন্ধিক্ষণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ পক্ষে অবস্থান করছি। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি সংজ্ঞায়ন করব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য ও
উপাত্ত বিশ্লেষণ করে যাবেন এবং আমাদের দলনেতা চূড়ান্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। মাননীয় সভাপতি, বিষয়ের যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং আগামীর বাংলাদেশ নিরাপদ। প্রযুক্তি হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতার ব্যবহারিক প্রয়োগ, এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি হলো এমন ধরনের অর্থনীতি যেখানে উৎপাদন, বাণিজ্য, সেবা এবং ব্যবস্থাপনার প্রধান চালিকা শক্তি হিসেবে আধুনিক প্রযুক্তি কাজ করে। এবং আগামীর বাংলাদেশ নিরাপদ বলতে বোঝাচ্ছি বাংলাদেশের প্রতিটি নাগরিকের আর্থিক, সম্পদ এবং তথ্যের সুরক্ষার নিশ্চয়তা। মাননীয় সভাপতি, প্রযুক্তি নির্ভর অর্থনীতির প্রধান কয়েকটি ক্ষেত্র আমরা উপস্থাপন করব যা কিনা আগামীর বাংলাদেশকে নিরাপদ করে তুলবে। সেগুলো হলো ডিজিটাল চাষাবাদ বা স্মার্ট কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে ডিজিটাল সেবার মাধ্যমে রাষ্ট্রীয় স্থিতিশীলতা অর্জন এবং নাগরিকদের সুবিধা নিশ্চিতকরণ, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে চতুর্থ শিল্প বিপ্লব, বৈদেশিক মুদ্রার নিরাপত্তা প্রদানে প্রযুক্তি নির্ভর অর্থনীতির প্রতিষ্ঠাকরণ এবং শিল্প খাতে প্রযুক্তির অধিকতর প্রয়োগ। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা তাহলে কোন অর্থনীতিতে আগামীর বাংলাদেশকে নিরাপদ মনে করছেন? প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, বর্তমানে বাংলাদেশে ডিজিটাল বা স্মার্ট কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রায় 90 থেকে 95% চাষযোগ্য জমি ট্রাক্টর এবং পাওয়ার টিলার ব্যবহার করে চাষ করা হচ্ছে। এছাড়াও সেচ কাজে বিদ্যুৎ এবং ডিজেল চালিত পাম্পের ব্যবহার হচ্ছে প্রায় 98%, যা কিনা 10 থেকে 15% খাদ্যের উৎপাদন বৃদ্ধি করছে। মাননীয় সভাপতি, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং এরই প্রেক্ষাপটে 1984 সালে বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ভাত দে চলচ্চিত্রটি প্রচারিত হয়েছিল। এই চলচ্চিত্র আমাদের উপলব্ধি করতে শেখায় যে একসময় বাংলাদেশের মানুষ কতটা খাদ্যাভাবে ছিল, এবং এরই প্রেক্ষিতে বর্তমানে যখন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে তখন বিগত 50 বছরের তুলনায় প্রায় 3,10,00,000 মেট্রিক টন বা 4 গুণ ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে খাদ্যের অভাব তো দূর হলোই, বরং মানুষ আর্থিকভাবেও সক্ষমতা অর্জন করতে পারছে, যা কিনা বাংলাদেশকে আগামীতে নিরাপদ আসনে উন্নীত করবে। এছাড়াও মৎস্য চাষে আধুনিক হ্যাচারি প্রযুক্তি, বায়োফ্লক পদ্ধতি ব্যবহার হচ্ছে এবং পোলট্রি ফার্মগুলোতে ইনকিউবেটর মেশিনের মতো প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ফার্মগুলোতে গ্রামীণ গৃহিণীরা তাদের কাজ করার মাধ্যমে নতুন এক ধরনের জীবিকার সন্ধান পাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে প্রযুক্তি কখনো মানুষকে কর্মহীন করে না। মাননীয় সভাপতি, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, নিরাপত্তা কি শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষার সাথে সম্পর্কিত, নাকি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নের সাথেও সম্পর্কিত? মাননীয় সভাপতি, আজকাল প্রযুক্তি শিক্ষাক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনলাইন ক্লাস, ডিজিটাল কন্টেন্ট, ইবুকের মাধ্যমে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে পারছে এবং মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ভার্চুয়াল ল্যাব এবং গবেষণাধর্মী শিক্ষা শিক্ষার্থীদের মানব সম্পদে রূপান্তর করছে এবং বর্তমানে ফলাফলও প্রকাশিত হচ্ছে ডিজিটাল মাধ্যমে, যার ফলে দুর্নীতি অনেকাংশে কমে যাচ্ছে। এতে করে একটি দেশের সুশাসন নিশ্চিত হচ্ছে, এবং যখন একটি দেশের সুশাসন নিশ্চিত হয় তখন দেশটি কিন্তু নিরাপদ আসনেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। প্রতিপক্ষ বন্ধুদের কাছে আবারও প্রশ্ন, ডিজিটাল সেবার কারণে স্বচ্ছতা তো বৃদ্ধি পাচ্ছে, এটি কি আগামীর বাংলাদেশকে নিরাপত্তার আসনে উন্নীত করছে না? এছাড়াও বর্তমান সময়ে মোবাইল ফিনটেক প্রচলিত একটি বহুল মাধ্যম। ফিনটেকের মাধ্যমে গ্রামীণ এবং শহুরে জনগণ সমানভাবে ঘরে বসেই তাদের ব্যাংকিং সুবিধা পাচ্ছে, এবং এই ধরনের ডিজিটাল সেবার মাধ্যমে একটি চমৎকার ব্যবস্থা তৈরি হয়েছে, যা হলো ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, যা কিনা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য হারে উন্নত করছে। মাননীয় সভাপতি, যখন কৃষিতে শুধুমাত্র প্রচলিত ধারা অনুযায়ী কৃষিকাজ করা হতো তখনও কিন্তু আমরা ঠিকভাবে ফসল পেতাম না আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু আজকাল যখন আমরা শুধুমাত্র জৈব সার ব্যবহার করেও চাষ করি, এটিতে জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে, যা কিনা অর্থনীতি সমৃদ্ধি করছে। তাই আমরা বলছি প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। আমরা এখন আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ সিফাত শাহরিয়া মাহিকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে বিতর্কের মঞ্চে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা বাদ দিয়ে যায়। আসলে সেখান থেকে শুরু করি। আজকে আগামীর নিরাপদ বাংলাদেশ দেখতে কেমন, এই আগামীটা কখন এবং নিরাপদ বাংলাদেশ দেখতে কেমন, এটা তারা বলে দিয়ে যায় না। আজকে আসুন, আমরা মনে করি যখন আপনার রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আপনার রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তা, আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা, এই জিনিসগুলো আপনার দেশে থাকছে, তখন আপনি রাষ্ট্র হিসেবে নিরাপদ থাকছেন। এবং আগামী বছর 2050 সালের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো অ্যাচিভ করেন বাংলাদেশ হিসেবে, তখন আমরা বলতে পারছি বাংলাদেশের নিরাপত্তা আছে। আজকে বিতর্কের গোলটা কি? আমরা আজকে জানতে চাই বাংলাদেশ
নিরাপদ কিভাবে, এবং আমাদের স্ট্যান্ড, আমরা মনে করি বাংলাদেশ নিরাপদ সুশাসনের মাধ্যমে, এবং সুশাসনের মাধ্যমেই বাংলাদেশ নিরাপদ। আজকে আমাদের প্রতিপক্ষ দল যে কথাগুলো বলে গেল, আজকে তারা যতগুলো ক্ষেত্র দেখিয়ে দিয়ে গেল যে আমরা প্রযুক্তি নির্ভর, এই যে রাষ্ট্র প্রযুক্তি নির্ভরভাবে কৃষিতে উন্নয়ন করবে, আমরা সব কিছু মেনে নিচ্ছি যে তারা প্রযুক্তি নির্ভর হতে পারছে, কিন্তু আপনার দেশের যখন সুশাসন থাকছে না, বা আপনার দেশের সুশাসন বা সরকার ব্যবস্থা, অর্থাৎ এই জায়গাটাই যখন আপনার নড়বড়া, তখন আপনি কি করে দাবি করতে পারেন যে আজকে আমাদের প্রযুক্তি নির্ভর অর্থনীতির মাধ্যমে বাংলাদেশকে আপনি এগিয়ে নিয়ে যাবেন? আমরা আজকে চিন্তা করি আমাদের সিঙ্গাপুরের কথা। বাংলাদেশের সমসাময়িক কালে যখন এদের স্বাধীনতা অর্জন করে, আর সিঙ্গাপুর কোথায় এবং আমরা আজকে এখানে কেন? তাদের যা ছিল না, আমাদেরও তো তা অনেক কিছুই তো তাদের চেয়ে বেশি আছে, তারপর আমরা পিছিয়ে কেন? তাদের দেশে কি আজ এই রাজনৈতিক অস্থিতিশীল জিনিসটা আছে? না, কেন নাই? তারা 1974 সাল থেকে তারা তাদের দুর্নীতি মুক্ত এবং স্থিতিশীল রাজনীতি অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার প্রতি সবচেয়ে বেশি নজরদারি দেয়, এবং তার মাধ্যমে তার পরবর্তীভাবে তারা এই অর্থনৈতিক বা যেই খাতগুলো রয়েছে এটাকে স্টেবল করতে পারে। অর্থাৎ আজকে আমাদের গোলটাকে, আজকে আমরা বিতর্ক করার মাধ্যমে কি করতে চাচ্ছি? আমরা আজকে আপনাকে বোঝাই দিতে যাচ্ছি যে কোন জিনিসটা আমার আগামীর বাংলাদেশের জন্য নিরাপদ, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকারের সুশাসনের মাধ্যমেই আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ। এবার আসুন, আমরা ইউএনডিপি মতে সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশ সর্বস্তরের কার্যপদ্ধতি পরিচালনা করা যাবে। এবং সুশাসনের 4টি স্তম্ভ রয়েছে। প্রথমত স্বচ্ছতা, দ্বিতীয়ত জবাবদিহিতা, তৃতীয়ত আইনের শাসন, এবং চতুর্থ অংশগ্রহণ। যখন আপনার দেশে এই 4টি জিনিস থাকছে না, অর্থাৎ সুশাসন থাকছে না, আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না। আমরা কি এতদিন পর্যন্ত অর্থনীতিতে বা আমরা কি এগুলোতে কি গুরুত্ব দিয়েছি তো, কিন্তু আমাদেরকে কি খুব একটা লাভ হয়েছে? হয়নি তো। তারা আজকে বলছে যে হ্যাঁ, আমরা এখন কৃষিতে যে লাঙলটা ব্যবহার করা হয়, এটাও কিন্তু একটা প্রযুক্তি ছিল, তাই না? লাঙল কিন্তু একটা প্রযুক্তি, এবং সেখানে তারা ট্রাক্টর আনতে চাচ্ছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই ট্রাক্টর আনার জন্য যে বাজেটটা, এইটা যে ঠিক জায়গায় যাচ্ছে কিনা, আছে কি আমাদের মেইন কনসার্ন এই জায়গাতে না? আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য কি আমাদের এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত না? যে আমার সুশাসনের মাধ্যমে, আমার রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আমি যেই পদক্ষেপগুলো নিতে চাচ্ছি, এই পদক্ষেপগুলো বাস্তবে ফলিত হোক। অর্থাৎ যখন আমার সরকারের স্বচ্ছতা থাকছে, আমি যখন সুশাসন পরিচালনা স্বচ্ছতাকে নিয়ে আসতে পারছি এবং জবাবদিহিতা আনতে পারছি, তখন আমার এই কাগজ জিনিসগুলো আর খাতা কলমে থাকছে না, এগুলো বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ আপনার দেশ নিরাপদের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আপনি ফিজিবল দেখতে পাচ্ছেন। আজকে বাংলাদেশের মতো রাষ্ট্রে পেপাল নেই কেন? আজকে আপনার দেশে যখন এই অন্যান্য প্রযুক্তি নির্ভর আপনি হতে যাবেন, আপনার দেশে আমরা পেপালে আসতে পারেনি, ইন্ডিয়ার মতো দেশে চলে আসছে, আশেপাশের দেশে চলে আসছে, কারণ আপনার দেশে এই রাজনৈতিক স্থিতিশীলতা আমরা এই পূর্ব সময় দেখতে পাই না। এবং আপনার দেশে যখন রাজনীতি থাকবে না, তখন ইনভেস্টররা কি আপনার দেশে ইনভেস্ট করতে চাইবে না। অর্থাৎ আপনার অর্থনীতিকে সচল করতে হইলেও আপনার আগে সুশাসনটা দরকার, এবং এই সুশাসনের জন্য আপনার আইনের যে প্রয়োগটা, এই দীর্ঘ সময় ধরে যখন এই আমাদের আইনের প্রয়োগগুলো আমরা দেখতে পাই না, তখন কি হচ্ছে? আমরা কি রাষ্ট্রটাকে নিরাপদে নিয়ে যেতে পারছি না তো। আমাদের এই যে বিগত সময়ে আমাদেরকে রিজার্ভ থেকে একটা বৃহৎ পরিমাণ প্রায় $1 বিলিয়ন চুরি হয়ে গেল না? আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি, আমরা সবকিছু প্রযুক্তির হাতে তুলে দিতে যাচ্ছি, কিন্তু সেখানে আমার নিজের নিরাপত্তাটাই ঠিক নাই। অর্থাৎ আমরা এই সুশাসনের মাধ্যমে এই জিনিসগুলো আমরা ঠিক করে রাখতে পারছি না। সেই জায়গায় আমি কখনোই বিশ্বাস করি না যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আমাদের বাংলাদেশ নিরাপদ। আমি বিশ্বাস করি যখন আমার দেশে সুশাসন নিশ্চিত হবে, অর্থাৎ আমার দেশে সকল কিছুর মধ্যে জবাবদিহিতা থাকবে, যখন আমার সরকার আইনের শাসন কায়েম করবে এবং আমাদের অংশগ্রহণমূলক অর্থাৎ আইন সকলের জন্য সমান হবে, অর্থাৎ আমাদের পুরো বক্তব্য থেকে আমাদের বিপদলদের স্ট্যান্ডটা আপনাকে আরেকবার ক্লিয়ার করি। আমরা বিশ্বাস করি যখন বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং এই সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে এবং সকল কিছু, কিন্তু এই সুশাসনকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র প্রযুক্তি নির্ভর কেন, আপনি যেই অর্থনীতিতেই যান না কেন, আপনি বাংলাদেশকে নিরাপদ করতে পারবেন না। এবং এই বাংলাদেশের নিরাপত্তার জন্যই আপনার সুশাসনটা সবার আগে দরকার, এবং এই কারণেই আমরা বিশ্বাস করি যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিই নয়, বরং সুশাসন বাস্তবায়নের মাধ্যমে, অর্থাৎ সুশাসনের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিরাপদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এখন আবার আমরা যাব পক্ষ দল নরসিংদী সরকারি কলেজ হতে পরবর্তী বিতার্কিক ওমর ফারুক হাওলাদারকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। প্রযুক্তি হচ্ছে এমন এক শক্তি যা সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ইঞ্জিন হিসেবে কাজ করে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে পারলেই আগামীর বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবে। এ কথা আমার নয়, কথাটি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একাধারে একজন সফল অর্থনীতিবিদ এবং মাইক্রোফিন্যান্সের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ মাননীয় সভাপতি এই সুমহান মঞ্চ আমি বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে বিষয় প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ।
মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন আমরা নাকি সংজ্ঞায়ন স্পষ্ট করিনি, কিন্তু এখন আমার দলের প্রথম বক্তা যখন ভবিষ্যতের রূপরেখা আঁকছিল তারা ছিল আদিম যুগের ঘোর, এ দায় আমাদের নয়। মাননীয় সভাপতি, আজ আমরা দেখছি ভবিষ্যৎ দুয়ারে করানো আছে চতুর্থ শিল্প বিপ্লব। 5 ফেব্রুয়ারি 2026 যুগান্তর পেপারে প্রকাশ পায় আগামীর ভবিষ্যৎ সস্তা শ্রম নির্ভর নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, আইওটি, রোবোটিক্স এবং ব্লকচেন অর্থনীতির। মাননীয় সভাপতি, প্রেসবুক পত্রিকায় উঠে আসে প্রথম শিল্প বিপ্লবে গ্রেট ব্রিটেনের অর্থনীতিতে সর্বাধিক বৃদ্ধি হয়। দ্বিতীয় শিল্প বিপ্লব সবচেয়ে বেশি ত্বরান্বিত করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে। SERP ওপেন অ্যাক্সেস অনুযায়ী তৃতীয় শিল্প বিপ্লবে সর্বাধিক উন্নতি হয় চীন অর্থনীতিতে। আজ যুক্তরাষ্ট্র ও চীন বিশ্ব অর্থনীতিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। তথ্যসূত্র worldmeter.com। কিন্তু কেন জানেন? তারা পেরেছিল শিল্প বিপ্লবের ছোঁয়া নিজেদের মধ্যে আত্মস্থ করতে। মাননীয় সভাপতি, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চতুর্থ শিল্প বিপ্লবের মূল মন্ত্রই হলো শ্রম নির্ভর অর্থনীতি হতে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে স্থানান্তর। তাই ভবিষ্যৎ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতকরণে গোটা বিশ্ব এখন প্রযুক্তির দিকে ধাবমান, কেবল আমার প্রতিপক্ষ বাদে। কেন? তারা আর কোন কারণকে উল্লেখ করবে যা সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভরতা ছাড়া ভবিষ্যৎকে নিরাপদ রাখবে? মাননীয় সভাপতি, আজ যেখানে বাংলাদেশের বর্তমান সরকার তাদের ইশতেহারে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছে, অর্থনীতিতে গণতন্ত্রায়নের কথা বলছে, আমার প্রতিপক্ষ কিভাবে প্রযুক্তি নির্ভরতা ছাড়া বাংলার অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করবে, যেখানে প্রত্যেকটি $1 ট্রিলিয়ন অর্থনীতির রাষ্ট্র প্রযুক্তি নির্ভর? আমার প্রতিপক্ষ কিভাবে প্রযুক্তি ছাড়া অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিতকরণ করবে? নাকি তারা উন্নত রাষ্ট্রের প্রযুক্তি নির্ভর অর্থনীতি দেখেনি, অথবা তারা কি চায় না আগামীর বাংলা নিরাপদ হোক? মাননীয় সভাপতি, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান কেবল একটি ধ্বংসস্তূপ, তার ঠিক 4 দশক পরে ইলেকট্রনিক্সের বিশ্ব নেতা তথ্যসূত্র ওয়ার্ল্ড মেট্রিক্স তাদের এই সময়কালকে বলা হয় জাপানিজ ইকোনমিক মিরাকেল। তাদের সময়টিতে তারা MITI, যা একটি অটোমোবাইল ও ইলেকট্রনিক সংস্থা গঠন, বিদেশি প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো ও ইঞ্জিনিয়ারিংয়ে বিনিয়োগ করেন। অবশ্যই এখানে মানব শ্রম ছিল, কিন্তু প্রযুক্তির সংস্পর্শ ছাড়া এমন উন্নতি ছিল অসম্ভব। মাননীয় সভাপতি, ইনভেস্টোপিডিয়ার তথ্যমতে জাপান দীর্ঘ দশক ধরে বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ অর্থনীতি হয়ে থাকে, কিন্তু আমরা আজ 25তম। কেন? কারণ আমরা আমাদের অর্থনীতিতে প্রযুক্তির ছোঁয়া যথাযথভাবে আনতে পারি। নাকি প্রতিপক্ষ আপনার এর পেছনে কোনো মন গড়া কারণ দাঁড় করাবেন? মাননীয় সভাপতি, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্যমতে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী প্রায় 1/3। UNFPA বাংলাদেশ অনুযায়ী বাংলাদেশ 60% ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশে আছে। কিন্তু প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতা যদি আমরা প্রযুক্তিগত শিক্ষায় নিশ্চিত করতে না পারি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অচিরেই ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হবে। তাই কেবল প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে তৈরি হচ্ছে লক্ষ যুবকের কর্মসংস্থান, উদ্যোক্তা এবং হ্রাস পাচ্ছে বেকারত্ব। এখন প্রতিপক্ষ, এখানে কি আগামীর বাংলাদেশ নিরাপদ হচ্ছে না? মাননীয় সভাপতি, উইকিপিডিয়ার তথ্যমতে বাংলাদেশের অর্থনীতির প্রায় 53% আসে টার্সিয়ারি সেক্টর বা সেবা খাততে, যা কৃষি ও শিল্প খাতেরও অধিক, এবং এর মূলে রয়েছে ICT, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। প্রযুক্তিতে উল্লেখ্য জবার্সের 2025 সালের 6 আগস্টের প্রতিবেদন অনুযায়ী 8 লক্ষের অধিক ফ্রিল্যান্সার এবং বাৎসরিক $500 মিলিয়ন আয়ের মাধ্যমে আজ আমরা গোটা বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে দ্বিতীয়। 18 ফেব্রুয়ারি 2026 দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ICT রপ্তানি 14% বৃদ্ধির মাধ্যমে $269.84 মিলিয়ন পৌঁছায়। বেসিস সফট এক্সপো এর মতে এটি $20 বিলিয়ন পৌঁছাতে পারে যদি সরকার এবং প্রযুক্তি শিল্প একসাথে কাজ করে। এভাবে তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে শ্রম নির্ভর রেমিটেন্স ছাড়া প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদের রেমিটেন্স অর্জনে আমরা সক্ষম। এখন প্রতিপক্ষের নিকট প্রশ্ন, প্রযুক্তি নির্ভরতা ছাড়া আর কোন মাধ্যম অর্থনীতিতে এরূপ অবদান রাখতে পারে? মাননীয় সভাপতি, প্রযুক্তি যে কেবল IT সেক্টরে সীমাবদ্ধ তা নয়। আমার প্রতিপক্ষ বলেন বাংলাদেশ নাকি বৈদেশিক বিনিয়োগ আসে না। আজ বাংলাদেশে আছে স্যামসাং, LG এর মতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওয়ালটন আজ বিদেশের মাটিতে, এতে আমরা পাচ্ছি বৈদেশিক বিনিয়োগ ও হচ্ছে প্রযুক্তি স্থানান্তর। কৃষি থেকে শিল্প সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা ও রপ্তানিতে বাংলাদেশ আজ শীর্ষে, যখন 2000 সালের আগেও ছিল পিছিয়ে, এবং তৈরি হচ্ছে অসংখ্য কর্মসংস্থান। এভাবে প্রযুক্তি স্থানান্তর ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সাপ্লাই চেইন আরো পোক্ত হচ্ছে। আমরা নাম লিখে দিতে পারছি বৈশ্বিক প্রতিযোগিতায়। তবে প্রতিপক্ষ, আমরা কি এখানে উল্লেখযোগ্যভাবে বিশ্ব মানচিত্রে আমাদের স্থান নিরাপদ করছি না? মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষের প্রথম বক্তাকে বলছি, আপনি যে বাজেটের কথা বলেন, এই তথ্যগুলো আপনি কোথা থেকে জানলেন? আপনার যে কনসার্ন, এই কনসার্ন আসলো কিভাবে? প্রযুক্তির মাধ্যমে। তাই প্রতিপক্ষ কিঞ্চিত প্রযুক্তির আদিম যুগ হতে বেরিয়ে এসে আগামীর বাংলার নিরাপত্তার কথা চিন্তা করতে শিখুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিপক্ষ দলের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বিতীয় বক্তা মাহারিয়া হাসান মমকে আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে প্রথমেই বিরোধী দলের প্রথম বক্তা সুশাসনের কথা, স্বচ্ছতার কথা বলে গেলেন। আমরাও তো সেটাই বলছি যে সুশাসন ছাড়া কিভাবে আপনি অর্থনৈতিকভাবে উন্নয়ন করবেন? সুশাসন ছাড়া সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো উন্নয়নই সম্ভব নয় মাননীয় সভাপতি। এবং আজকে আমাদের বিষয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে নিশ্চিত করতে হবে সুশাসন। সুশাসন ছাড়া একটি দেশের ভিত্তি কখনোই সুগঠিত হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা বলে গেলেন সামাজিক ও অর্থনৈতিক
অর্থনৈতিক নিরাপত্তা তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে কখনোই সামাজিক স্থিতিশীলতা আসে না। সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে কখনোই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। মাননীয় সভাপতি, সুশাসন ছাড়া কিভাবে প্রযুক্তি নির্ভর অর্থনীতি সম্ভব? আপনি একটা দেশে অট্টালিকা বানালেন, ঝকঝকে কাজ, সবকিছু ঝকঝকে, সবকিছু সুন্দর, সবকিছু ডিজিটালাইজ, কিন্তু আপনার সে দেশের ভিত্তি হলো দরবরে। সেই দেশে এখানে আমার অট্টালিকা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ভিত্তিটা হলো আমার সুশাসন। সুশাসন ছাড়া আপনি কখনোই এই ভিত্তিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না। মাননীয় সভাপতি তারাও আরও বলে যায় যে মানব শ্রম বিনিয়োগ কিভাবে সম্ভব। মানব শ্রম বিনিয়োগ নাকি অনেক বড় প্রযুক্তি নির্ভর অর্থনীতির ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, মানব শ্রম বিনিয়োগ তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলে গেলেন যে স্যামসাংয়ের মতো কোম্পানি বিদেশের মাটিতে কেন? এটাই তো প্রশ্ন মাননীয় সভাপতি, যে বিদেশের মাটিতে কেন বাংলাদেশের মাটিতে না? বাংলাদেশের সুশাসন নাই, অর্থনৈতিক স্থিতিশীলতা নাই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, তাই বড় বড় কোম্পানিগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা যখন দেখে না যে বাংলাদেশে আছে, তখন তারা এদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় না। মাননীয় সভাপতি, আমরা আপনাকে আরও বলতে চাই যে প্রযুক্তি নির্ভর অর্থনীতি আর সুশাসন হলো তার ভিত্তি, কিন্তু ভিত্তি দুর্বল হলে অট্টালিকা ভেঙে পড়তে সময় লাগে না। মাননীয় সভাপতি, আজ প্রস্তাবক দল বলে যায় যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আগামীর বাংলাদেশ নিরাপদ। আমি বলছি প্রযুক্তি নয়, সুশাসনই নিরাপত্তার প্রথম শর্ত। কারণ প্রযুক্তি সিদ্ধান্ত নেয় না, প্রযুক্তি নিজের ন্যায় বিচার করে না, প্রযুক্তি নিজে দুর্নীতি রোধ করে না। মাননীয় সভাপতি, এসব করে মানুষ, প্রতিষ্ঠান, আইন, অর্থাৎ সুশাসন। মাননীয় সভাপতি, আপনাকে কতগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই। মাননীয় সভাপতি, টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 14তম সবচেয়ে দুর্নীতিপূর্ণ দেশ, এবং এই দুর্নীতিপূর্ণ দেশে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না, বিনিয়োগ করতে চায় না। ফলে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর অর্থনীতি স্বপ্ন বই আর কিছুই না। মাননীয় সভাপতি, সিপিআই পয়েন্ট বাংলাদেশের রয়েছে 100-র মধ্যে 23, যা খুবই নিম্নমানের। 11ই মার্চ 2025-এ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ আদালত নির্দেশ দেয় গত প্রশাসনের 124টি ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ জব্দ করতে এসিসিকে অনুমোদন দেয়। মাননীয় সভাপতি, বাংলাদেশের ঋণ খেলাপি মোট ঋণের 35.7%, যা মোট 6.44 লাখ কোটি টাকা, যার মধ্যে রয়েছে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ। কেন মাননীয় সভাপতি, কেন ঋণ খেলাপি বাংলাদেশে হয়? কারণ বাংলাদেশে সুশাসন নেই, বাংলাদেশে দুর্নীতি বেশি, এবং বাংলাদেশে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে সমাধান করা হয় না। মাননীয় সভাপতি, সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ঋণ খেলাপি, এই টিআইবি রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতি জিনিসগুলো থাকবে না। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের 17টি ব্যাংকে একত্রিত করতে হয়েছে। বাংলাদেশে সুশাসন ছিল না বলে 4 থেকে 5 ফেব্রুয়ারি 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $1 বিলিয়ন চুরি হয়, যা আমরা জানতে পারি মার্চ মাসে। এই টাকা চুরি করে ল্যাজার্স গ্রুপ। চুরিকৃত টাকা মোট রিজার্ভের প্রায় 4.3%। মাননীয় সভাপতি, 2011 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 14 বছর ভারত নিয়ন্ত্রিত ব্যাংকিং সফটওয়্যারে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল সিস্টেম ছিল। কেন মাননীয় সভাপতি, একটা সার্বভৌমত্ব দেশের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম অন্য কোনো দেশের ব্যাংকিং সফটওয়্যারে থাকবে যদি সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়? মাননীয় সভাপতি, সুশাসন ছিল না বলে আজকে আমার দেশের এই অবস্থা। মাননীয় সভাপতি, তারা যে বলে চায় যে স্মার্ট কৃষি করবে, সবকিছু ডিজিটালাইজড করবে, সবকিছুতে প্রযুক্তির ব্যবহার করতে, কিন্তু মাননীয় সভাপতি, আমার দেশে যদি ইন্টারনাল প্রবলেমগুলো সলভ না হয়, আমার দেশে যদি সুশাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমার দেশে আপনি যেই অর্থনীতি নিয়ে আসেন না কেন, আপনি আকাশ থেকে অর্থনীতি নিয়ে আসেন না কেন, কোনো অর্থনীতি আমার এই দেশে নিরাপত্তা অর্জন করতে পারবে না। মাননীয় সভাপতি, আমাদের আজকে মোশনের মূল গোলটাই হচ্ছে যে নিরাপত্তা অর্জন। বাংলাদেশে নিরাপত্তা অর্জন করার জন্য বাংলাদেশের সবার আগে প্রয়োজন তার অর্থনৈতিক ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা, তার সামাজিক স্থিতিশীলতা অর্জন করা। এবং আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশ এবং আগামী সরকারের হাত ধরে বাংলাদেশের স্থিতিশীলতা অর্জন করতে পারবে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশ আগামীতে নিরাপদ একটি দেশে রূপান্তরিত হতে পারবে, যেখানে বাংলাদেশের রিজার্ভ থেকে টাকা চুরি হবে না, যেখানে আমার দেশের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম অন্য কোনো ব্যাংকিং সফটওয়্যারে রাখা লাগবে না, যেখানে আমার দেশ দুর্নীতি মুক্ত হবে, যেখানে আমার দেশে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে আমার দেশের আমলাতন্ত্রগুলো খুব সুষ্ঠুভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করবে। ঠিক যেমন আমরা দেখতে পাই সিঙ্গাপুরে তারা শুধুমাত্র দুর্নীতি মুক্ত হওয়ার কারণে, বাংলাদেশের সমসময়ে স্বাধীনতা অর্জন করার কারণেও তারা আজকে বাংলাদেশের থেকে অনেক দূরে এগিয়ে আছে। মাননীয় সভাপতি, মূল সমস্যাটা হচ্ছে আমার এই সুশাসন প্রতিষ্ঠায়। বাংলাদেশ যদি সুশাসন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, বাংলাদেশ যদি আজকে সিঙ্গাপুরের মতো দুর্নীতি মুক্ত হতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের মতোই প্রযুক্তি নির্ভর অর্থনীতি একটা দেশে রূপান্তরিত হতে পারতো। সুতরাং মাননীয় সভাপতি, আমরা তথ্য বিশ্লেষণ করে আপনাকে দেখাই দিয়ে গেলাম যে সুশাসনই আসলে আমার আগামীর বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা এখন দলনেতার বক্তব্য শুনবো। পক্ষ দল নরসিংদী সরকারি কলেজের পক্ষে মামিয়াকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতিকে। আমার প্রতিপক্ষ কেবল সুশাসন আর সুশাসন, আপনাদের চিন্তা আমি রোধ করছি।
প্রতিপক্ষ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশের নিরাপদের কথা বলছেন, আবার সুশাসনের 4টি ভিত্তিকেও তুলে ধরেছেন। আপনাদের চেতনা জাগ্রত করে আমি বলতে চাই, 4টি ভিত্তি প্রযুক্তির দ্বারা নিশ্চিত করা অধিকতর কার্যকরী, এবং আমি তা আমার মূল বক্তব্যে আপনাদেরকে দেখিয়ে যাব। আশা করি মনোযোগ দিয়ে আমার বক্তব্যটি শুনবেন। বিতর্ক চলছে বিষয় প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। 21 শতাব্দীর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এক মহা পরিবর্তনের সাক্ষী হচ্ছি, যেখানে পেশি শক্তির আস্ফালন নয়, বরং মেধার ডিজিটাল বিচ্ছুরণই হবে একটি জাতির রক্ষা কবচ। প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, 2026 সালের 24শে নভেম্বর স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রেক্ষিত পরিকল্পনা 2041-এর মতো কিছু সরকারি নথিপত্র এবং বিশ্ব ব্যাংক, এডিপি এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী আগামীর বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে তথ্য প্রযুক্তি, হাইটেক শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিক ও অবকাঠামো এবং নীল অর্থনীতি ইত্যাদি। আগামীর বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে একমত নাই হয়ে থাকেন, তবে প্রশ্ন হলো উল্লিখিত খাতগুলোর মধ্যে আপনারা একটি খাতও কি দেখিয়ে যেতে পারবেন যেখানে প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে বাদ দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বে বৈশ্বিক সংকট, বৈশ্বিক প্রতিযোগিতা বা যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদের টিকিয়ে রাখতে পারবো বা আমাদের অর্থনীতি বা সার্বিক নিরাপত্তাকে নিশ্চিত করা সম্ভব হবে। 2025 সালে বাংলাদেশের জিডিপি এর 34.81% আসে শিল্প খাত থেকে, যা 2009 থেকে 10 সালে ছিল 27.55%। আর বড় বড় শিল্পে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদনশীলতা 10 থেকে 20% বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির ফলে বাংলাদেশে উৎপাদনশীলতা শিল্পের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এর ফলে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। 2023 থেকে 24 অর্থ বছরে মোট রপ্তানি আয় $55 বিলিয়ন পৌঁছেছে, যার 80% এসেছে শিল্প খাত থেকে। একই সাথে প্রযুক্তি নির্ভর শিল্প অর্থনীতিকে বৈচিত্র্যময় করবে, ফলে নির্দিষ্ট শিল্পের উপর আমাদের নির্ভরশীলতাটা কমে যাবে এবং আমরা অর্থনৈতিকভাবে আরও বেশি স্থিতিশীল ও নিরাপদ হব। ক্ষুদ্র ও কুটির শিল্পেও এখন রয়েছে প্রযুক্তির ছোঁয়া, যেমন ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা এখন ডিজিটাল মার্কেটিং, অনলাইন পেমেন্ট ব্যবস্থা, ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসাকে পরিচালনা করছে। তাহলে প্রতিপক্ষ যেখানে শিল্পের প্রত্যেকটি চাকা ঘুরছে প্রযুক্তির শক্তিকে ঘিরে এবং জাতীয় আয়ের সিংহভাগও আসছে সেই প্রযুক্তি নির্ভর শিল্প খাত থেকে, সেখানে প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে প্রধানতম হিসেবে অগ্রাধিকার না দিয়ে কোন বিকল্প পদ্ধতিতে আপনি আমার দেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করবেন বলে দাবি করছেন? প্রশ্ন রইল। লক্ষ্য করুন, আধুনিক বায়োটেকনোলজি ব্যবহারের ফলে বাংলাদেশে ওষুধ রপ্তানি আমরা করতে পারছি 160টিরও বেশি দেশে। উন্নত ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদার 98% ওষুধ এখন আমরা আমাদের দেশে নিজেরাই উৎপাদন করতে পারছি। তথ্যসূত্র BAPI বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। তাহলে প্রতিপক্ষ অর্থনীতিকে স্থিতিশীল ও চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনারা কিভাবে প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে উপেক্ষা করে যেতে পারেন? তাহলে বুদ্ধিমানের কাজ বলে আপনারা কোনটিকে স্বীকার করবেন? প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে ত্বরান্বিত করা নাকি হ্রাস করা? এশিয়ান উন্নয়ন ব্যাংকের মতে প্রযুক্তি নির্ভর শিল্প দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে, মানব সম্পদ উন্নত করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে যেসব দেশে প্রযুক্তি নির্ভর শিল্প যত বেশি উন্নত, সেসব দেশে বিদেশি বিনিয়োগও তত বেশি আসে। বাংলাদেশে বর্তমানে হাইটেক পার্ক, স্পেশাল ইকোনমিক জোন এবং ডিজিটাল অবকাঠামো উন্নত হচ্ছে। এগুলো কি শুধুই উন্নত হচ্ছে? ফলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে, নতুন শিল্প স্থাপিত হবে এর ফলে এবং উন্নত প্রযুক্তি আসবে দেশে। অর্থনৈতিক প্রবৃদ্ধিও আমাদের ত্বরান্বিত হবে। মাননীয় সভাপতি, আজ দেশের 16 কোটিরও বেশি মানুষের হাতে রয়েছে মোবাইল সংযোগ, প্রায় 12 কোটি কাছাকাছি মানুষের হাতে রয়েছে ইন্টারনেট সংযোগ। ডিজিটাল যা আমাদের একটি বিশাল ডিজিটাল ইকোসিস্টেমের প্রতি ইঙ্গিত প্রদান করে। প্রযুক্তির অর্থনীতির উল্লেখযোগ্য প্রধান স্তম্ভ হলো মোবাইল ব্যাংকিং। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত MFS অ্যাকাউন্টের সংখ্যা 23 কোটি ছাড়িয়েছে, যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষও আজ আর্থিক অন্তর্ভুক্তিতে আসতে পারছে এবং লেনদেনে এসেছে অভূতপূর্ব গতি ও নিরাপত্তা, যা ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবেলায় ঢাল হিসেবে কাজ করবে। সরকারি সেবার ডিজিটালাইজেশন বা গভর্নেন্সের মাধ্যমে পাসপোর্ট, NID, জন্ম নিবন্ধনের মতো সেবাগুলো এখন আমাদের হাতের মুঠোয়। এই স্বচ্ছতা কেবল সময় ও অর্থই সাশ্রয় করছে না, বরং প্রশাসনিক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে রাষ্ট্রকে করছে আরও বেশি শক্তিশালী ও নিরাপদ। $1.4 বিলিয়ন বেশি ডিজিটাল সেবা রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে করছে আরও বেশি সুসংহত। সবকিছুর মতো প্রযুক্তি অর্থনীতিরও রয়েছে সাইবার অপরাধের মতো সীমাবদ্ধতা। তবুও নির্ভীক মনীষীর মতো আমাদের বিচার করতে হবে কোন পথে প্রগতি অধিক সম্ভাবনাময়, যেদিকে ইতিবাচক দিকটি দৃঢ় ও স্বচ্ছন্দ ফলপ্রসূ, সেদিকে আমাদের স্বচ্ছন্দ হওয়া উচিত। তাই সীমাবদ্ধতাকে ব্যর্থতার আড়ালে ফেলে না রেখে গড়ে তুলতে হবে শক্তিশালী সাইবার প্রতিরক্ষা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিপক্ষ দল
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকদের দলনেতা আবরার ফারহান আহমেদ সাদকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের বিতর্কে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দলনেতা যখন বলে যায় যে তারা কথা বলবে ডিজিটাল সেবা নিয়ে, তারা বলবে কীভাবে ডিজিটাল সেবা স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এগুলো নিশ্চিত করে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা এগুলো নিয়ে একটা কথাও বলে যায় না মাননীয় সভাপতি। তারা যখন বলে যে হ্যাঁ এটার মাধ্যমে পাসপোর্ট তৈরি হচ্ছে, এটার মাধ্যমে সরকার ডিজিটাল সেবা দিচ্ছে, এখানে আসলে স্বচ্ছতাটা কোথায়, কীভাবে তৈরি হচ্ছে এটা আমরা এখনও জানি না মাননীয় সভাপতি। এবং তার চেয়েও দুঃখের বিষয় হলো বাংলাদেশে প্রথম যখন ডিজিটাল সেবা চালু করা হয় 2011-2012 সালের দিকে, কার হাত দিয়ে করা হয় মাননীয় সভাপতি? 2008 থেকে 2024 সাল থেকে যে সরকার ছিল তার হাতে মাননীয় সভাপতি। আমার কথা হচ্ছে যদি ডিজিটাল সেবা আপনার সুশাসন এতই নিশ্চিত করতে পারতো, তাহলে কেন 2008 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বাইরে পাচার হতো মাননীয় সভাপতি? আমার কথা হচ্ছে কেন এই 15 বছরে $240 বিলিয়ন বাইরে গেল মাননীয় সভাপতি? আমরা মনে করি সুশাসন অবশ্যই সবচেয়ে আগে দরকার, কারণ আপনি যখন সুশাসন থাকবে তখনই ডিজিটাল সেবার প্রপার একটা ইউজ হবে, ডিজিটাল সেবা ভালো মতো প্রয়োগ করা হবে মাননীয় সভাপতি। সো প্রথম প্রায়োরিটি সবসময় হওয়া উচিত এই সুশাসন। তারা বলে গেল যে হ্যাঁ তারা হচ্ছে প্রযুক্তি নির্ভর অর্থনীতির মাধ্যমে চতুর্থ বিপ্লব, যেটা চতুর্থ শিল্প বিপ্লব, এখানে বাংলাদেশকে প্রবেশ করা হবে। আমার একটা প্রশ্ন মাননীয় সভাপতি, বাংলাদেশ কি তৃতীয় শিল্প বিপ্লব থেকে আদৌ আগাতে পেরেছে? না মাননীয় সভাপতি। বাংলাদেশের শিল্প কারখানাগুলো দেখেন, এখন আমার চিনির কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, আমার আখে যে শিল্প আছে এটা কোনো প্রসার নাই, আমার যে জাহাজ ভাঙ্গা শিল্প বাংলাদেশ আগে সর্ববৃহৎ ছিল, গত 20 মাসে বাংলাদেশ একটা জাহাজও আমদানি করতে পারেনি মাননীয় সভাপতি। আমরা দেখেছি কিভাবে আমরা যখন দেখি যে হচ্ছে আমাদের যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো থাকে, বিভিন্ন শিল্পগুলো থাকে, যেমন আমরা দেখি ট্যানারি, আমরা দেখি আমরা চামড়া ঠিকই পাই, আমরা মুসলিম দেশ, আমরা হচ্ছে ঈদুল আজহার পর অনেক চামড়া পাই, কিন্তু আমরা সে 200 টাকা দিয়ে বিদেশে বেচি এবং 2000 টাকা দিয়ে ওখান থেকে জুতা কিনি মাননীয় সভাপতি। আমরা মনে করি মাননীয় সভাপতি তারা যখন চাষাবাদের কথা বলে যায়, এই দেশের সর্ববৃহৎ জনশক্তি হলো এই চাষিরা মাননীয় সভাপতি, 40.60%। কিন্তু দুঃখের বিষয় মাননীয় সভাপতি, তারা এই বিষয়ে খেয়াল করে না যে এই চাষ যারা করে তাদের আসলে অর্থনৈতিক অবস্থাটা কীরকম মাননীয় সভাপতি। আমরা দেখি চা চাষিরা প্রতি মাসে গড়ে 126 টাকা আয় করে মাননীয় সভাপতি। আমার প্রশ্ন, যেই দেশে আপনি চাচ্ছেন জীবনমানের উন্নয়ন ঘটাবেন, সেখানে কীভাবে প্রযুক্তির মাধ্যমে আপনি হচ্ছে তার ইনকামটা বাড়িয়ে দেন মাননীয় সভাপতি? এই প্রশ্ন রয়ে গেল আমাদের বিরোধী দলের কাছে। কিন্তু মাননীয় সভাপতি আপনি একটা বিষয় দেখতে হবে এখানে, তারা যখন অনেক কথা বলে গেল, তারা একটা কথা বলে গেল হচ্ছে রপ্তানি আয়ের, রপ্তানি করার বা হচ্ছে এমনি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের। আমার কথা মানুষ সভাপতি, ফ্রিল্যান্সিং থেকে যদি 500 কোটি ডলারও আয় করে থাকেন, যখন জুলাই আন্দোলনের সময় 8 দিন আপনার কোনো নেটওয়ার্ক ছিল না, তখন যে $46 মিলিয়ন যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা আপনি কীভাবে ঠিক করবেন মানুষ সভাপতি? মানুষ সভাপতি এখনও যে ফ্রিল্যান্সার বাইরে কাজ করে, ফাইবারে কাজ করে, অনেক টাকা আয় করে, কিন্তু সেই টাকাটা তারা কি ভালোভাবে আনতে পারে? না মানুষ সভাপতি, তারা কি 2 নম্বরই ভাবে এখানে আনতে হয়। কারণ আমার দেশের পেইপাল নেই। পেইপাল কেন নেই মানুষ সভাপতি? কারণ আমার প্রশাসন এটি আনতে এখনও ব্যর্থ রয়েছে মাননীয় সভাপতি। আমরা দেখেছি কীভাবে তারা কথা বলে শিক্ষার। মাননীয় সভাপতি এখন শিক্ষা ও দক্ষতার কথা বলে, আপনি যদি আমার দেশে এরকম প্রজেক্টগুলো আনতে চান, আপনাকে প্রথমে ঘটাতে হবে শিক্ষা ও দক্ষতার উন্নয়ন। তখনই ঘটাতে পারবেন আপনি এটা যখন আপনার সরকার একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা তৈরি করে মাননীয় সভাপতি। আপনি দেখেন আমার দেশের মানুষের তো ভাষাগত দক্ষতাই নাই। আমার দেশের মানুষ 12 বছর ইংলিশ পড়ে, তাও যখন এইচএসসির পর গণমাধ্যম তাকে জিজ্ঞাসা করে যে তোমার রেজাল্ট কি, ও বলে IMGPA 5। মাননীয় সভাপতি আমরা বিশ্বাস করি আপনি এখন কথা বলে, আপনি এখন দেখেন হচ্ছে প্রযুক্তিগত দিক দিয়েও এখনও আমরা এইচএসসিতে সি প্রোগ্রামিং হাতে লিখে করি মাননীয় সভাপতি। কেন যেই জিনিসটার উপর AI ডিপেন্ড করে, পাইথন প্রোগ্রামিং, কেন জিনিসটা নিশ্চিত করা হলো না? কেন আমাদের বর্তমান যে সরকার, এখন যে নির্বাচিত সরকার হলো, তারা তো বলেছে তারা দক্ষতা ভিত্তিক কাজ করবে, তারা দক্ষতাকে সামনে আগিয়ে আনবে। এই জিনিসটা যে নাই, এটাই হচ্ছে আমরা অপশাসন মাননীয় সভাপতি। এবং এই যে সুশাসনের যে এখানে একটা নাই, এর কারণেই আমার বাংলাদেশ কখনোই প্রযুক্তি নির্ভর অর্থনীতি আনলেও কখনো উন্নয়ন করতে পারবে না মাননীয় সভাপতি। আমরা মনে করি আপনার একটা সুষ্ঠু পরিবেশ ক্রিয়েট করলে আপনার দেশে বিনিয়োগকারী আসবে। তারা অনেক কথা বলে গেল যে আমার দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, নতুন নতুন শিল্প স্থাপিত হবে, সব কিছু হবে। আমার কথা হচ্ছে আপনার দেশে গত 2 বছরে সরকার ছিল 3টা। আপনার দেশে এখনো অনেক প্রচুর পরিমাণে টাকা বাইরে পাচার হয়। আপনার দেশে এখনো অনেক বেশি মব জাস্টিস হয় মাননীয় সভাপতি। আপনার দেশের অবকাঠামো, এমনকি ক্যাপিটাল শহর ঢাকারই এখন রাস্তাঘাটের অবস্থা ঠিক নাই মাননীয় সভাপতি। এরকম একটা অবস্থাতে কেন বিনিয়োগ আপনার বাইরের দেশগুলো বিনিয়োগ করবে? এবং কথা হচ্ছে আপনি কীভাবে ঠিক করবেন? হ্যাঁ, প্রযুক্তি আসলে ঠিক হয়ে যাবে? না মাননীয় সভাপতি, আপনার দরকার সরকারি সুষ্ঠু ব্যবস্থা, আপনার দরকার সুশাসন, যা চিন্তা করবে মানুষের, যা চিন্তা করবে উন্নয়নের, যা দুর্নীতি চিন্তা করবে না, যা
যারা হচ্ছে বাজারে বাজারে গিয়ে চাঁদাবাজি চিন্তা করবে না, যারা চিন্তা করবে কিভাবে মানুষের উন্নতিটা ঘটানো যায় মাননীয় সভাপতি। আমরা মনে করি আমার দেশের উন্নয়ন যে এখনো হয়নি এর পিছনে বড় কারণ সুশাসনের না থাকে মাননীয় সভাপতি। আপনি দেখবেন জার্মানি আর জাপানের মতো দেশগুলো যারা বিশ্বযুদ্ধ 2-এর পর এত বেশি ক্ষতিগ্রস্ত হলো তারাও এখন প্রযুক্তি নির্ভর, কিন্তু কিভাবে হচ্ছে মাননীয় সভাপতি? যখন তার একটা সুষ্ঠু সরকার ব্যবস্থা ছিল, যখন তার একটা স্বচ্ছ সরকার ব্যবস্থা ছিল, যখন তাদের সরকার ব্যবস্থা তাদের মানুষের প্রতি জবাবদিহিতা দিত, তাদের মধ্যে জবাবদিহিতা ছিল মানুষের সরকার, এবং তারা কখনোই আমার বাংলাদেশের বর্তমান অবস্থার মতো আইনের শাসন কায়েম করতে ব্যর্থ ছিল না মাননীয় সভাপতি। আমরা মনে করি আপনি যখন আপনার সরকারের সুশাসন নিশ্চিত করতে পারবেন তখনই আপনার বাংলাদেশ নিরাপদ থাকবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ আবরার ফারহান আহমেদ সাদকে। আমরা দুই পক্ষের তিনজন বক্তার বক্তব্য শুনলাম। এখন যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আহ্বান জানাচ্ছি নরসিংদী সরকারি কলেজের মামিয়াকে যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি পুনরায় সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষের উপলব্ধি পরিমাপ করতে গিয়ে হয়তো আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। মাননীয় সভাপতি, মানছি যে দেশে পেপাল নেই, অর্থাৎ আমার প্রতিপক্ষ এখানে নিজেরাই অর্থনীতির উন্নতিতে প্রযুক্তির অভাব দেখিয়ে গেলেন। আপনারা ইংরেজিতে অদক্ষতার কথা বলছেন, আপনার এই সমস্যার সমাধানও কিন্তু আমাদের কাছে আছে। ইংরেজি শেখার জন্য আছে ডুলিঙ্গো কিংবা এলসা স্পিকিং ইত্যাদি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বৈদেশিক বিনিয়োগের চিন্তা ইতিমধ্যেই ঘুচিয়ে দিয়েছেন আমার দলের দ্বিতীয় বক্তা। আমার প্রতিপক্ষ যে সুশাসনের উপর নিজেদের ফর্দ রচে গেলেন তা ইতিমধ্যেই আমি বলেছি, কিন্তু এই সুশাসন ছাড়া বাকি সময় তারা দিল আজকের বিষয়ের বাইরে, এক প্রকার খেজুরে আলাপ করে আমাদের হতাশই করলেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বললেন যে বাংলাদেশে ইন্টারনেট সেবা নেই, যেখানে ইন্টারনেট গতিতে বাংলাদেশ 196টি রাষ্ট্রের মধ্যে 86তম। আমরা ডিজিটাল সেবার কথা পদে পদে বলেছি, যা আপনারা হয়তো বা খেয়াল করেননি। অর্থ পাচারের কথা বলেছেন, এখানে প্রযুক্তি ছিল, তবে ছিল না মানুষের প্রযুক্তি নির্ভর অর্থনীতির প্রয়োগ। তাই আমরা চাই এই প্রয়োগকেই সঠিকভাবে করতে, অর্থাৎ আগামীর বাংলাদেশ নিরাপদ করতে। মাননীয় সভাপতি, আমরা বলেছি রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার কথা। এখন আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বললেই আমাদের $1 মিলিয়ন বিনিয়োগ প্রয়োজন, এবং আমরা আজকের কথা বলছি না, আমরা আজকের কর্মের আগামীর সাফল্যের কথা বলছি। মাননীয় সভাপতি, আমরা নাকি বলেছি বাংলাদেশে স্যামসাং নেই, কিন্তু আমরা বলেছি আছে। এখানেও আপনারা ছিলেন অমনোযোগী। আপনারা আমার নরসিংদী জেলায় এই স্যামসাং পেয়ে যাবেন। প্রযুক্তির মাধ্যমে আমরা ফেসবুক বা এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশের যে কোনো সংবাদ তৎক্ষণাৎ জানতে পারি। এটি আমাদের অর্থনীতিকে স্থিতিশীল করছে। তাহলে আপনারা কিভাবে প্রযুক্তি বাদ দিয়ে স্থিতিশীলতার কথা ভাবছেন? আমরা একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে নিশ্চিত করতে চাইছি, আর যদি আমার দেশের অর্থনীতিকে আমরা নিশ্চিত করতে পারি তাহলে অন্য সব নিরাপত্তাকেও আমরা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এখন শুনবো রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের যুক্তি খণ্ডন করবেন আবরার ফারহান আহমেদ সাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার বক্তব্য প্রদান করার সুযোগ করে দেন। মাননীয় সভাপতি, তারা যখন তাদের পুরো বিতর্কে রপ্তানি আয়ের কথা বলা যায়, যে রপ্তানি আয়ের তো 80% আসে শিল্প থেকে, সেই রপ্তানি আয়ের 80%-এর মধ্যে, শিল্পের 80%-এর মধ্যে 75%ই গার্মেন্টস। মাননীয় সভাপতি, আপনার সরকার যখন এমন একটা শাসন ব্যবস্থা ক্রিয়েট করে, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা ক্রিয়েট করে যে আপনার রপ্তানির 3/4 ভাগ আপনাকে ডিপেন্ড করতে হয় গার্মেন্টসের উপর, যে গার্মেন্টস আপনার যদি কোনো কারণে ফল করে, কোনো কারণে আমার বিশ্বে যদি অর্থনৈতিক মন্দা দেখা যায়, কোনো কারণে আমাদের রপ্তানি হার কমে যায় মাননীয় সভাপতি, আমরা মনে করি সেই সময় বাংলাদেশের অর্থনীতি কখনো স্থিতিশীল থাকবে না। আমরা দেখেছি 2025-26 সালে কীভাবে গার্মেন্টস সেক্টরে পরিমাণে কখনো ইনভেস্টমেন্ট দেওয়া হয়নি মাননীয় সভাপতি। আমরা দেখেছি সেখানে কম অর্থায়ন হয়েছে। আমরা সেখানে দেখেছি 258টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 11,050 কোটি টাকার ক্ষয় হয়েছে, এবং লক্ষাধিক মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে মাননীয় সভাপতি। আমরা মনে করি আপনি যতই প্রযুক্তি আনেন না কেন, আপনি যদি আপনার মানুষকে কর্মরক্ষ না করেন, আপনি যদি আপনার মানুষের উপর অর্থায়ন না করেন, তাহলে আপনার মানুষ কখনোই উন্নত হতে পারবে না মাননীয় সভাপতি। আমরা মনে করি সুশাসনের একটা বড় বিষয় হলো আমার দেশের প্রত্যেক অঞ্চলে উন্নয়নটা ঘটাতে পারে মাননীয় সভাপতি। কিন্তু আপনি ভাবেন আমার বর্তমান বাংলাদেশ কীরকম দেখতে? আমার বর্তমান বাংলাদেশে আজকে ঢাকা বা বিভাগীয় শহর রাজশাহী অথবা ময়মনসিংহ, এগুলো যেভাবে উন্নত, সেভাবে কি আমার পার্বত্য চট্টগ্রাম উন্নত? সেভাবে কি আমার রংপুরের উত্তর অঞ্চলগুলো উন্নত না মাননীয় সভাপতি? আমরা মনে করি আপনি তখনই বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবেন যখন আপনি সকল স্তরের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা বললো যে আমরা যদি ইংলিশ শেখাতে চাই তাহলে আমরা এখানে ডুওলিঙ্গোকে আনবো। ডুওলিঙ্গো কেন এক্স্যাক্টলি একটা প্রযুক্তি নির্ভর অর্থনীতির অংশ? এটা কীভাবে আসলে আপনার ফোন ইউজ করলে আপনার প্রযুক্তি নির্ভর অর্থনীতি হয়ে যাচ্ছে কিনা আমি জানি না মাননীয় সভাপতি। কিন্তু আপনি ভাবেন বাংলাদেশের একটা সন্তান যখন তার ফোনটা খুলে
প্রথম তার ফোনটা খুলে সে ডুওলিঙ্গোতে ঢুকে না মাননীয় সভাপতি, সে কিসে ঢুকে? সে ঢুকে গেমে। আপনি যদি ডুওলিঙ্গোকে আনতেও চান, তাও আপনার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, যেন শিক্ষা ব্যবস্থা এই জিনিসটাকে প্রমোট করে, শিক্ষা ব্যবস্থা ভালো ভালো অ্যাপগুলোকে প্রমোট করে মাননীয় সভাপতি। তারা বলে গেল স্যামসাং নাকি নরসিংদীতে আছে। আমি ঠিক জানতাম না যে স্যামসাংয়ের ফ্যাক্টরি অথবা কর্পোরেট অফিস নরসিংদীতে আছে কিনা। তো সেটা থেকেও থাকে, স্যামসাংয়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো কী কী? সেগুলো কি ফোন না, সেগুলো হচ্ছে রোবোটিক্স মাননীয় সভাপতি। যদি আপনার দেশে এত ভালো অবস্থা থাকতো, যদি আপনার সরকার এত ভালোভাবেই বিনিয়োগ সৃষ্টি করতে পারতো, তাহলে আপনার আজকে নরসিংদীতে আপনার খালি খালি স্যামসাংয়ের ফোন না, স্যামসাংয়ের রোবোটিক্স, ঢাকায় স্যামসাং চালিত বিভিন্ন অটোমেশন এটসেট্রা বিভিন্ন শিল্পের অংশ হয়ে থাকতো মাননীয় সভাপতি। কিন্তু এটা কেন নাই? কারণ আপনার সুশাসন নাই আপনার দেশে মাননীয় সভাপতি। আপনি যখন সুশাসন নিশ্চিত করবেন, তখন আপনি যত ইচ্ছা প্রযুক্তি নেই, আমাদের সমস্যা নেই, আমাদের প্রযুক্তি নিয়ে কোনো সমস্যা নেই, আপনি প্রযুক্তি খাতে উন্নয়ন ঘটান, কিন্তু তখনই ঘটাতে পারবেন যখন আপনার সুশাসন থাকবে। তখনই যেই বাজেটটা আমার প্রযুক্তির উপর দেওয়া ছিল, সেটা যাবে না কানাডায় মাননীয় সভাপতি। যেই বাজেটটা আমার দেওয়া ছিল হচ্ছে দেওয়া ছিল হচ্ছে প্রযুক্তির উপর, সেই বাজেটের মাধ্যমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যায় মাননীয় সভাপতি। আমরা মনে করি আপনি যদি সুশাসনটা নিশ্চিত করেন, আপনার দেশের অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল থাকবে, আপনার অর্থনীতি স্থিতিশীল থাকবে, আপনার দেশে আইনের শাসন নিশ্চিত হবে। এবং তারা যে বলে কথা অর্থনৈতিক কথা, খালি অর্থনীতি না, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল বিভাগেই একটা নতুন ধরনের উন্নয়ন ঘটানো সম্ভব হতে মাননীয় সভাপতি। আমরা মনে করি এই যে কালেকটিভ একটা উন্নয়ন যখন আপনি ঘটাতে পারবেন, তখনই বাংলাদেশ নিরাপদ হতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের বিতর্কের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি বা কথা হয়েছে এতক্ষণ, তাতে একটা জায়গায় বোধহয় শব্দ পুরো বাক্যটা স্থির হয়ে গেছে একটা প্রত্যয় যুগে, যেটা আমার কাছে মনে হয়েছে, প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। এই একটা প্রত্যয়কে যোগ করে আমরা কোনো একটা বিশেষ বিষয়ের উপরে প্রাধান্য দিয়েছি। তো সেই প্রাধান্য দিতে গিয়ে পক্ষ যেহেতু যারা ছিলেন, তারা এই প্রত্যয়কে যুক্ত করে তাদের বক্তব্যগুলি রেখেছেন। আর বিপক্ষে যারা ছিলেন, তারা প্রত্যয়ের বাইরে যারা আছে, শুধু কে কেন্দ্র করে নয়, নিরাপত্তার জন্য আরও বিষয়ে যুক্ত আছে, সেই বিষয়টিকে বলেই তারা তাদের বক্তব্য যুক্তি খণ্ডন শেষ করেছেন। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমরা নিরাপদ বাংলাদেশের কথা বলেছি, আগামীর বাংলাদেশ বলছি, কিন্তু আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবিটা কি দাঁড়াতে পারে তার কোনো চিত্রই কিন্তু আমরা দুপক্ষের কাছ থেকে পরিপূর্ণভাবে তুলে আনতে পারিনি আমার কাছে, আমি বক্তব্য শুনে যতটুকু আমার মনে হয়েছে। আর নিরাপদ শব্দটা বলছি আমরা, নিরাপদ শব্দটা কোন অর্থে? শুধু কি আমাদের বাউন্ডারিকে কেন্দ্র করে আমরা নিরাপদ বলছি? আমরা কি অন্যান্য ক্ষেত্রগুলিকে বিবেচনা করে নিরাপদ বলছি? সেই জিনিসটিও কিন্তু দুই পক্ষের বক্তব্যে একেবারে সুস্পষ্টভাবে মোটা দাগে অঙ্কন করা হয়েছে, এটা বোধহয় আমার কাছে মনে হয় না। আমরা বাউন্ডারির কথা বলেছি, কিন্তু শুধু বাউন্ডারি সেফ থাকলেই কি একটা দেশ নিরাপদ হয়ে যাবে? আমরা কিন্তু সেই জায়গাগুলিতে বক্তব্যের মাধ্যমে পৌঁছাতে আমার মনে হয় কিছুটা আমরা পিছিয়ে আছি। আমরা সংজ্ঞায়িত করার এই জায়গাগুলিতে প্রযুক্তি নির্ভর অর্থনীতি কাকে বলে সেটাকে আরও সুন্দরভাবে বোধহয় ডিফাইন করা যেতে পারত, আগামীর বাংলাদেশকে আরও ভালোভাবে চিত্রায়িত করা যেতে পারত, দেশের নিরাপত্তা কোথায় আছে সেটাকে চিত্রায়িত করা যেতে পারত, এবং অর্থনীতি বাদে আরও যেসব নীতি আছে, রাজনীতি, সংস্কৃতি, আভ্যন্তরীণ বিভিন্ন নীতি, আর্থিক নীতি, এই জায়গাগুলিকেও আর একটু টাচ করে করে গেলে বোধহয় আমরা আজকের বিতর্কটা পরিপূর্ণভাবে একটা কনক্লুশনের দিকে আমরা যেতে পারতাম, যদিও আসলে বিতর্ক কখনোই থামবার নয়। আজকে 3-0 ব্যবধানে বিজয়ী দল আমরা পেয়েছি। বিজয়ী দল 3টি ব্যালট লাভ করেছেন বিচারকদের কাছ থেকে, এবং বিজিত দল একটি ব্যালটও নিতে পারেননি। আজকের বিজয়ী দল পক্ষ দল নরসিংদী সরকারি কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মেহরাব ইসলাম মৌরি, প্রথম বক্তা পক্ষ দল। বিজিত এবং বিজয় দল উভয়ের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে, এবং আজকের বিতর্কের এখানে সমাপনী টানছি। ধন্যবাদ।